প্রথম কবে রূপক সরকারের সঙ্গে দেখা হয়েছিল মনে নেই, তবে এটুকু মনে আছে পার্ক স্ট্রিটের ফাউন্টেন বারে প্রায় প্রতিদিন সন্ধ্যাবেলাতেই ওর সঙ্গে আমার দেখা হতো। রূপক সরকারের দিকে আমার একবার নজর গেলে চোখ ফেরানো মুশকিল, এবং এই নজরবন্দির কারণ রূপকের রূপ নয়, ওর ফ্যাকাশে মুখ। সে মুখে রক্তের যেন ছিটে ফোঁটাও নেই। গল্পদূত চ্যানেলের আরো একটি নতুন গল্পে আপনাকে স্বাগত। আজকের গল্প অনিশ দেবের লেখা রূপলি ফ্লাস্ক। গল্পটি আমরা নিয়েছি পত্রভারতী প্রকাশিত অশরীরী ভয়ঙ্কর বইটি থেকে। আজকের গল্প অনিশ দেবের লেখা ভয়ের গল্প রূপলি ফ্লাস্ক। রূপক সরকারের চেহারা মাঝারি, বয়স মোটামুটি 45, গভীর কালো চোখ এবং ওর ফ্যাকাশে সাদা মুখে এই দুটো কালো বৃত্ত ছাড়া আর কোনো রঙের প্রলেপ নেই। মুখ নয়, সাদা চকচকে রূপোর পাতে তৈরি একটা মরণ মুখোশ। প্রথম নজরে ওকে দেখে আমি চমকে উঠেছিলাম। বারে ওর আসা যাওয়া ছিল দারুণ নিয়ম মাফিক। ঠিক 7:30টায় আসেন, কোণে একটা টেবিল বেছে নিয়ে গেলাসের পর গেলাস বিয়ার হুইস্কি খেয়ে চলে। তারপর 9:15 বাজলেই অস্বস্তি ভাবে বারবার তাকান ঘড়ির দিকে, চারপাশে ইতিউতি চোখ বুলিয়ে নেন। তারপর ঠিক 9:30টায় বেরিয়ে যান। ফাউন্টেনের বেয়ারাদেরও এই নিয়ম মুখস্থ হয়ে গিয়েছিল। 9:15 বাজলেই ওরা বিল নিয়ে এসে হাজির হতো সরকারের টেবিলে। একদিন রাত 8টা নাগাদ ফাউন্টেনে ঢুকে দেখি কোণের টেবিলে যথারীতি রূপক সরকার উপস্থিত ও নেশায় নিমগ্ন। টেবিলের দ্বিতীয় চেয়ারটা খালি দেখে আলাপ জমানোর উদ্দেশ্যে সোজা এগিয়ে গেলাম ওর কাছে। বললাম, বসতে পারি? ও শিওর, জড়ানো লাজুক গলায় বললেন সরকার। ধন্যবাদ জানিয়ে বসলাম। হেসে বললাম, আমার নাম নিশিনাথ সেননাথ, আপনাকে প্রায় রোজই এখানে দেখি। আমি রূপক সরকার। হাত বাড়িয়ে দিলেন তিনি। ফাউন্টেন আমার ফেভারিট জায়গা, আই লাইক ইট। আমরা পরস্পরের হাত ঝাঁকালাম। এভাবেই আলাপের সূত্রপাত এবং বিভিন্ন বিষয়ে আমাদের কথা শুরু হলো। ভারতের বর্তমান রাজনৈতিক অবস্থা, কলকাতার ফুটবল, অ্যাপল, নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি ইত্যাদি বহু জিনিস নিয়েই আমরা আলোচনা করলাম। 9:30 পর্যন্ত আমাদের কথাবার্তা জ্যোতিহীন, ক্লান্তিহীন। রাতের পর রাত আমাদের আলাপ ক্রমে ঘন হয়ে উঠতে লাগলো। হয়তো একটা বন্ধুত্বও গড়ে উঠল দুজনের মধ্যে। একদিন দুজনে একই সঙ্গে বার ছেড়ে বেরোলাম। হাঁটতে শুরু করলাম নির্জন পথ ধরে। কথায় কথায় জেনেছি রূপক সরকার পেশায় ডাক্তার, থাকেন কাছেই ক্যামাক স্ট্রিটে একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে। আজ অন্য দিনের মতো ট্যাক্সি ডাকার চেষ্টা না করে তিনি হাঁটতে শুরু করেছেন এবং আমাকেও ছাড়তে চান। একসময় হঠাৎই সরকার বললেন, চলুন আজ আমার বাড়ি চলুন, বিদেশি শ্যাম্পেন আছে, একসঙ্গে খাওয়া যাক। আমি অবাক হলাম, কিন্তু রূপক সম্পর্কে আবার নিজের যথেষ্ট কৌতূহল থাকায় ওর প্রস্তাবে রাজি হলাম। ওকে অনুসরণ করে পৌঁছলাম ওর ফ্ল্যাটে। ফ্ল্যাটে ঢুকতেই বিলাসী সাজগোজের পরিচয় পেলাম। আকারে বিশাল ও প্রকারে রাজকীয় রূপকের আবাস। নিজেকে সামলে নেওয়ার আগেই সরকার হঠাৎ আমাকে বললেন,
আপনি 1 মিনিট বসুন, আমি আসছি। উত্তরের অপেক্ষা না করেই তিনি ভেতরের কোনো একটা ঘরে অদৃশ্য হয়ে গেলেন। বসবার ঘরে আমি একা দাঁড়িয়ে ঘরের ওপর জরিপ নজর রেখে সরকারের অপেক্ষায় রইলাম। ডান দিকের দেওয়ালে সুদৃশ্য বইয়ের তাকে সুচারুভাবে সাজানো দেশি বিদেশি বইয়ের মেলা আমাকে আকর্ষণ করলো। সেদিকে এগিয়ে গেলাম। প্রায় সঙ্গে সঙ্গেই পেছন থেকে শোনা গেল দরজা খোলার শব্দ এবং তাকে অনুসরণ করে দৃপ্ত পায়ের ছন্দ। কি দেখছেন? বই? শুনতে পেলাম খুশি খুশি সরকারের গলা। বই পড়তে ভালোবাসেন বুঝি আপনি? সেরকম পোকা নই, তবে মাঝে মাঝে। কথা বলতে বলতে আমি ওর দিকে ঘুরে তাকিয়েছি আর সঙ্গে সঙ্গে ভীষণভাবে চমকে উঠেছি। আমার সামনে এক নতুন রূপক দাঁড়িয়ে। গত কয়েক মাসে যে রূপকের সঙ্গে আমি আলাপ করেছি, কথা বলেছি, এর সঙ্গে তার কোনো মিল নেই। এখন রূপকের চোখ মুখ প্রাণবন্ত, উজ্জ্বল, ফর্সা গাল টুকটুকে লাল, যেন রক্ত গোলাপ। বহু চেনা ফ্যাকাশে ভাব কোথায় মিলিয়ে গেছে। আমি অবাক চোখে নিষ্পলকে তাকিয়ে রইলাম। আমাকে দেখে চমকে গেছেন মনে হচ্ছে। তিনি প্রশ্ন করলেন। হ্যাঁ, মানে আমি ঠিক বুঝতে পারছি না। আপনি যেন পলকে ঝকঝকে টকটকে হয়ে উঠেছেন। কোনো জাদু টনিক খেয়ে নেন নাকি? ডাক্তার সরকার একটু ভেবে বললেন, আপনাকে সব বলবো, তবে তার আগে 1 গ্লাস করে হয়ে যাক। সরকারের সুরে মনে হলো তিনি যেন বেশ মজা পেয়েছেন। দ্রুত পায়ে এগিয়ে গেলেন দেওয়ালে গাঁথা ক্যাবিনেটের কাছে। দরজা খুলে বোতল বের করে 2টো গ্লাসে ঢেলে নিলেন নেশা। কাছে এগিয়ে এসে একটা গ্লাস আমার দিকে বাড়িয়ে দিলে। চিয়ার্স। হেসে বললেন, ঠিকই ধরেছেন, জাদু টনিকই বটে। রক্ত। রক্ত? কি বলছেন আপনি? বোকার মতোর কথার প্রতিধ্বনি তুলে আমি প্রশ্ন করলাম। একটা সোফায় বসে শরীর এলিয়ে দিলেন রূপক সরকার। আমাকে বললেন, বসুন। তারপর সরাসরি আমার চোখে তাকিয়ে প্রশ্ন করলেন, আপনি ভ্যাম্পায়ারে বিশ্বাস করেন? না, মানে ও নিয়ে তেমন ভাবিনি। থতমত খেয়ে অগোছালো উত্তর দিলাম। বেশ, তাহলে এখন থেকে ভাবুন। সরকারের হাসি ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। অন্তরঙ্গ ভাবের বদলে একটা অদ্ভুত দূরত্বের আবরণ ওর মুখের ওপরে নেমে এলো। তারপর, ভ্যাম্পায়ার হলো আসলে অমৃত। দিনের বেলা ওরা সাধারণ মৃতদেহের মতো নির্জীব হয়ে পড়ে থাকে লুকোনো কোনো জায়গায়, আর রাতের অন্ধকার নেমে এলেই ওরা রক্তের খোঁজে চলাফেরা করে বেড়ায় জীবন্ত মানুষের জগতে। মানুষের রক্ত না হলে ওদের চলে না, আর যাদের রক্ত ওরা চুষে খায় তারাও ধীরে ধীরে ভ্যাম্পায়ার হয়ে যায়। এইসব কথার কোনো উত্তর হয় না। একবার মনে হলো সরকার হয়তো আজ একটু বেশি খেয়ে ফেলেছেন। সুতরাং হাতের গেলাসে একটা ছোট্ট চুমুক দিয়ে চুপ করে রইলাম। সরকার বলে চললেন, আমাদের বংশে কয়েকশো বছর পুরনো এক অভিশাপ আছে। আমার ঠাকুরদার বাবা, ঠাকুরদা, আমার বাবা সবাই মারা গেছেন ভ্যাম্পায়ারের হাতে। ওরা আমাকেও মেরে ফেলার চেষ্টা করেছিল, বহু বছর ধরে সেটা চেষ্টাও করে চলেছে, কিন্তু বরাবরই আমি ওদের ফাঁকি দিয়েছি। ওর কথা বিশ্বাস করেছি, এমন ভান করাটাই ভালো হবে বলে মনে হলো। তাছাড়া আমার বেশ কৌতূহল হচ্ছে। সুতরাং জানতে চাইলাম, কিভাবে ফাঁকি দিলেন? বছর 2 আগেও আমাকে ভীষণ সাবধানে থাকতে হতো। নামকরা কোম্পানির জুতসই তালা কিনেছি। সন্ধ্যার পর থেকে সূর্য ওঠা পর্যন্ত বাড়ি ছেড়ে একটি পাও বেরোতাম না।
কোনো লোকের সঙ্গে বন্ধুত্বও করিনি, কোনো মেয়ের সঙ্গে প্রেমও করিনি, এমনকি বিয়ে পর্যন্ত করিনি। তাহলে জীবনটা আপনার একা একাই কাটছে বলতে হয়, নির্বিকার ভাবে মন্তব্য করলাম। রূপক সরকার দীর্ঘশ্বাস ফেললেন। যা বলেছেন, তবে খুশির কথা বলতে হবে, ভ্যাম্পায়ারের হাত থেকে বাঁচার একটা নতুন পথ আমি বের করেছি। ডাক্তারি করে বেশ ভালো পয়সায় আমার ইনকাম হতো। এছাড়া 4টে বই লিখে আমি বেশ মোটা রয়্যালটি পেয়েছি। এই সমস্ত টাকা একজোট করে আমি গবেষণা শুরু করলাম গোপনে, কিভাবে নিজের সমস্যার সমাধান করা যায়। এই প্রশ্নের উত্তর ভেবে চললাম দিনরাত। মাত্র বছর 2 আগে আমার গবেষণা শেষ হয়েছে, সমস্যার সমাধান আমি পেয়েছি। আর তারপর থেকেই সন্ধ্যার পর আমি রাস্তাঘাটে নিশ্চিন্তে ঘুরে বেড়াতে পারি, কোনো দুশ্চিন্তা আমার হয় না। তার মানে ভ্যাম্পায়ারের হাত থেকে বাঁচার টনিক আপনি পেয়ে গেছেন? আমি জিজ্ঞেস করলাম। হ্যাঁ, অনেকটা ওরকম। শব্দ করে হাসলেন সরকার, তারপর তড়াক করে উঠে দাঁড়ালেন। 1 মিনিট, আপনাকে দেখাচ্ছি। এই বলে দ্রুত পায়ে আবার অদৃশ্য হয়ে গেলেন ভেতরের ঘরের দিকে। একটু পরেই তিনি ফিরে এলেন, হাতে একটা রূপোলি রঙের ফ্লাস্ক। সেটার গায়ের কারুকাজ ও শিল্পকলা মুগ্ধ হয়ে দেখার মতো। আমি ওটা ছুঁয়ে দেখলাম, রূপালি, তবে রূপোর তৈরি নয়, হয়তো পেতলের উপরে প্লেটিং করা রয়েছে। খাঁটি রূপোর তৈরি করা হলে আমি ঠিক বুঝতে পারতাম আমি খাঁটি রূপো চিনি। এটা আমার বংশের অনেক পুরনো আমলের জিনিস। বহুদিন এটা এমনি পড়েছিল, ভাগ্যের পরিহাস বলতে পারে যে এটা আজকাল আমার ভীষণ কাজে লাগছে। এক কথায় আমার প্রাণ। আসল কথাটা এবার আপনাকে বলি, আমি একটা সিরাম ইনভেন্ট করেছি, যেটা ঘন্টা কয়েকের জন্য মানুষের প্রাণ বাঁচিয়ে রাখতে পারে। নিজের শরীরে এই সিরামটা ইনজেক্ট করে ঢোকানোর পর ইচ্ছে করলে আমি আমার বডির সমস্ত রক্ত বার করে দিতে পারি, আমার তাতে কোনো অসুবিধা হবে না। আমি ক্রমশ অবাক হতে লাগলাম। আর গত 2 বছর ধরে আমি ঠিক তাই করে চলেছি। সিরাম নেওয়ার পর সমস্ত ব্লাড বার করে রূপোরি ফ্লাক্সে ভরে রাখি, তারপর ফ্লাক্সটা একটা থার্মোস্ট্যাটিক বাথে রেখে দিই, যাতে ভেতরকার রক্তের টেম্পারেচারের কোনো হেরফের না হয়। তারপর ব্লাডলেস বডি নিয়ে আমি 3-3.5 ঘন্টা দিব্যি কাটিয়ে দিতে পারি। মন প্রাণ খুলে ফুর্তি করি, কারণ আমি জানি যে মানুষের দেহে 1 ফোঁটা রক্ত নেই, তাকে নিয়ে কোনো ভ্যাম্পায়ারের মাথা ব্যথা নেই। তারপর সময় হয়ে গেলে আমি চটপট ফিরে আসি, আবার রক্ত ভরে নি শরীরে, নর্মাল হয়ে যায়। অবিশ্বাসে মাথা নাড়লাম আমি। কিন্তু এ তো সিম্পলি ইম্পসিবল। না, ইম্পসিবল নয়। সামনে ঝুঁকে এলেন রূপক সরকার। ফাউন্টেন বারে আপনি আমাকে দেখেছেন, আর একটু আগে রক্ত নেয়ার পর আমার চেঞ্জটাও লক্ষ্য করেছেন। নিজের চোখে দেখা প্রমাণটা কি কেউ অবিশ্বাস করতে পারে? কি জানি না। একটু থেমে বললাম, তা আপনি এই সিরামটা পেটেন্ট নিয়ে বাজারে বিক্রি করার কথা ভাবেননি? ভ্যাম্পায়ারদের কথাটা যদি সত্যি হয়, তাহলে তো এই সিরাম দারুণ বিক্রি হবে। প্রতিবাদে মুখর হয়ে সঙ্গে সঙ্গে উত্তর দিলেন রূপক সরকার। না, সেটা করলে খুবই বোকার মতো কাজ হবে। ওষুধের ফর্মুলা সবাই জেনে গেলে সাংঘাতিক বিপদ হবে। একবার ভেবে দেখুন তো, যদি কেউ। হঠাৎই থমকে গেলেন তিনি। বোধহয় বুঝতে পারলেন এই প্রথম তিনি তার গোপন আবিষ্কারের কথা দ্বিতীয় কোনো ব্যক্তিকে বলেছেন। তার আশঙ্কার কারণ আন্দাজ করতে আমার অসুবিধে হলো না। এক অদ্ভুত নিস্তব্ধতা আমাদের ঘিরে ধরল। দুজনেই চুপচাপ,
নিজের গোপন কথা আমাকে হঠাৎ বলে ফেলায় কেমন যেন অস্বস্তি বোধ করছেন রূপক। আর ওর এই অস্বস্তি আমাকেও অস্বস্তির মধ্যে ফেলে দিয়েছে। তবু আমরা কথাবার্তা চালিয়ে যাওয়ার চেষ্টা করলাম। সরকার অন্যমনস্কভাবে রূপলি ফ্লাস্কটা নিয়ে নাড়াচাড়া করতে লাগলেন। মাঝে মাঝে অদ্ভুত নীরবতা এসে জাঁকিয়ে বসতে লাগলো আমাদের আলোচনার মধ্যে। সুতরাং প্রথম সুযোগেই হোঁচট খাওয়া সরকারের কাছে বিদায় নিলাম। হাত ঘড়ির দিকে তাকিয়ে বললাম, ওরে বাবা, 11টা বাজে, আজ উঠি। রূপক সরকারের জড়ানো উত্তর স্পষ্ট বোঝা গেল না, তবে স্বস্তির ভাব ফুটে উঠল ওর চোখে মুখে। যাওয়ার আগে বললাম, ফাউন্টেনে আবার দেখা হবে। দেখা আমাদের হতে থাকলো। একদিন ডক্টর সরকারকে পাল্টা নেমন্তন্ন করলাম আমার ফ্ল্যাটে। লক্ষ্য করলাম ওর বিচলিত ভাবটা অনেকখানি মিলিয়ে গেছে, আচরণ আবার সহজ স্বাভাবিক হয়ে উঠেছে। তবে আমাদের বন্ধুত্বের তালটা কেন জানি না কোনো সূক্ষ্ম কারণে কেটে গেল। দেখা সাক্ষাৎ হলে কুশল বিনিময় করলেও আন্তরিক আবেগটা যেন সরকারের ব্যবহার থেকে মুছে গেছে। এরপর সপ্তাহ দুয়েক আমার বিশেষ কথা হয়নি, অথচ দুজনেই একই বারে নিয়মিত হাজিরা দিয়ে গেছি। অবশেষে আবার একদিন রাত 9টা নাগাদ আমরা ফাউন্টেনে মুখোমুখি পড়ে গেলাম। সরকার যথারীতি ভদ্রতা বেশে হেসে জিজ্ঞেস করলেন, কেমন আছেন? আমার মন মেজাজ বিশেষ ভালো ছিল না। সন্ধে থেকে সময়টা তেমন ভালো কাটেনি। সুতরাং দায়সারা ভাবে জবাব দিয়ে ওকে এড়িয়ে গেলাম। বিদেশি মদও কেমন যেন বিষাদ লাগছে। শরীর আর মন দুটোই কোনো কারণে অস্থির। একটু পরেই বার ছেড়ে বেরিয়ে পড়লাম। রওনা হলাম বাড়ির দিকে। ঘন্টাখানেকের মধ্যেই বাড়ি ফিরে এলাম। হাত মুখ ধুয়ে জামা কাপড় ছেড়ে নিলাম। রোজকার মতো খাবার টেবিলে বসতে যাব, কলিং বেল বেজে উঠল। অবাক হলাম, কে ডাকতে এলো এত রাতে? টেবিল ছেড়ে উঠে গেলাম দরজার কাছে। দরজা খুলতেই দেখি রূপক সরকার দাঁড়িয়ে। ওর কালো চোখে উদ্ভ্রান্ত বন্য দৃষ্টি, মুখ কাগজের মতো ফ্যাকাশে। কি ব্যাপার এত রাতে? আমি জিজ্ঞেস করলাম। ওটা চুরি হয়ে গেছে, রুদ্ধশ্বাসে বলে উঠলেন সরকার। কোনটা? রূপলি ফ্লাক্সটা। আপনি ওদের বলে দিয়েছেন? নিশ্চয় সব বলে দিয়েছেন। এত রাতে আলটপকা হাজির হয়ে সরকারের এই ছেলে মানুষ অভিযোগে আমার বিরক্ত লাগলো। রূঢ় স্বরে ওকে বললাম, দেখুন, আমি কাউকে কিছু বলিনি, আর আপনার ওই গাঁজাখুরি ভ্যাম্পায়ারের গল্পে আমার এক ফোঁটা বিশ্বাস নেই। আপনি নিজেই হয়তো ফ্লাস্কটা ভুল করে অন্য কোথাও রেখেছেন, ভালো করে খুঁজে দেখুন গিয়ে। কর্কশ ভাবে তিক্ত হাসি হাসলেন রূপক সরকার। ভুল করব? নিজের রক্ত জায়গা মতো রাখতে কখনো কারো ভুল হয়? যে করে হোক ওটা আমাকে খুঁজে বের করতেই হবে এক্ষুনি। আমার হাতে সময় নেই। ওটা যে কোথায় গেল? ঠান্ডা গলায় বলে উঠলাম, আপনার ফ্লাস্কের ব্যাপারে আমি কিছু জানি না, আর জানতেও চাই না। তবে বন্ধু হিসেবে একটা কথা আপনাকে বলি, এখনই কোনো হাসপাতালে যান, গিয়ে রক্ত নিন। এছাড়া আর কিছু করার নেই। ওর মুখের ওপর দমাস করে দরজা বন্ধ করে দিলাম। সঙ্গে সঙ্গে কলিং বেল আবার বাজতে শুরু করলো এক টানা। বলে দিয়েছেন তাই না? আমি ভ্রুক্ষেপও করলাম না, সোজা এগিয়ে গেলাম খাওয়ার ঘরে।
টেবিলে বসলাম। এতক্ষণ পরে কলিং বেলের শব্দ থেমে গেল। এবারে রূপলি ফ্লাস্কটা টেবিলের নিচে রাখা একটা বাক্স থেকে বের করলাম। ওটার ঢাকনা খুলে কাত করে ধরলাম আমার কাপের ওপর। নিয়ম মাফিক কায়দার চেয়ে এভাবে খাওয়া অনেক ভালো। ইস, দুনিয়ার সব কটা লোকই যদি রূপক সরকারের মতো হিসেবি হতো, বুদ্ধিমান হতো, তাহলে কত সুবিধে হতো আমাদের। গল্পদূত চ্যানেলে এরকম গল্প আরো শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল গল্পদূতকে। প্রতি শনিবার সন্ধ্যে 7টায় আমরা নিয়ে আসছি নতুন নতুন গল্প। গল্পটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন বন্ধুদের সাথে। ভালো থাকবেন। শুভরাত্রি।